এনসিপির যেভাবে একটা সাংগঠনিক কাঠামো গড়ে ওঠার কথা ছিল সেটা আসলে এনসিপি গত 10 মাসে গড়ে উঠাতে পারে নাই। এবং এইটা না করার কারণে যেটা হয়েছে, আপনাকে বিভিন্ন সময়ই মনে হয়েছে এনসিপি কারো না কারো প্রক্সি দিচ্ছে। এনসিপি ছাড়া বা এনসিপি কেন ছাড়া হলো, যেমন আপনি মনে করেন যে আমরা যখন গণঅভ্যুত্থানটা করি, আসলে এই এনসিপিতে আমরা যারা ছিলাম তাদের একটা বড় অংশের আসলে যোগাযোগের জায়গাটা ছিল আমাদের ক্যাম্পাস লাইফের ছাত্র রাজনীতি। দেখা যেত যে আমরা একসাথেই মাইর খেতাম, একসাথে প্রোগ্রাম করতাম, যেহেতু ছাত্রদল আসলে নানানভাবে দেখা যেত যে কর্মসূচি ক্যাম্পাসে করতে পারতেছে না। তো একটা ছোট ভয়েস হইলেও এটা মানে আপনার প্রতিরোধের একটা ভয়েস হিসেবে আমরা ক্যাম্পাসগুলোতে ছিলাম। গত 10 বছর ধরে ধারাবাহিকভাবে আমরা জেল কেটেছি নানানভাবে, এটা ছিল। এবং যেই 24-এর গণঅভ্যুত্থান আপনি দেখবেন যে যেই জায়গা থেকে আসলে সিদ্ধান্তগুলো হইতেছিল, সেই জায়গাগুলো আসলে ওই ক্যাম্পাস ওরিয়েন্টেড যেই লোকগুলা এত বছর ধরে টানা হয়তো বা নিজেরা ছোটো করে, তাদের হয়তো বা কোনো বড় পার্টি নাই, যে সেই পার্টির ব্যানারও তাদের সাথে নাই, এই লোকগুলোর মাধ্যমে এটা হয়েছে। তো যখন অভ্যুত্থানটি সম্পন্ন হলো তখন খুব স্বাভাবিকভাবেই মনে হয়েছে যে একটা নতুন রাজনৈতিক শক্তি আসলে বাংলাদেশে প্রয়োজন, কারণ একটা রাজনৈতিক শূন্যতা সামনের দিনে তৈরি হতে যেতেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ফলে এনসিপির যে প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য, এটা নিয়ে কোনো প্রকার দ্বিমত নেই। কিন্তু যেখানে আসলে পরের সমস্যাটা যেটা তৈরি হয়, যে পার্টি হওয়ার বাস্তবতা তো ছিল এবং পার্টি হওয়ার প্রয়োজনও ছিল, কিন্তু সেই পার্টি আসলে কিভাবে চলবে, সেই পার্টির আসলে নর্মস কী, সেই পার্টি আসলে তার রাজনৈতিক ডিরেকশন কী, সে আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায়, সে আসলে তার রাজনীতিকে কোথায় নিয়ে যেতে চায়। বাংলাদেশে বেশ কিছু আনসলভিং কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলোর ব্যাপারে সে কী মতামত রাখতে চায়। এই সকল জিনিস নিয়ে আসলে এনসিপির যেভাবে একটা সাংগঠনিক কাঠামো গড়ে ওঠার কথা ছিল সেটা আসলে এনসিপি গত 10 মাসে গড়ে উঠাতে পারে নাই। এবং এইটা না করার কারণে যেটা হয়েছে, আপনাকে বিভিন্ন সময়ই মনে হয়েছে এনসিপি কারো না কারো প্রক্সি দিচ্ছে, যেহেতু নিজের কোনো রাজনৈতিক ডিরেকশন নেই। আপনি হঠাৎ করে একদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন নাসিরউদ্দিন পাটোয়ারি বা অন্য কেউ, আপনার মনে হবে তাহলে মনে হয় বিএনপির সাথে জোট হচ্ছে। আবার পরের দিন আবার একটা এমন কোনো কমেন্ট করবেন যে দেখে মনে হবে যে বিএনপির সাথে তো জোট তো দূরের কথা, এটা সামনে বড় লড়াই অপেক্ষা করতেছে বিএনপির সাথে। মানে এটা আমি বলতেছি জাস্ট টেন্ডেন্সিগত জায়গা থেকে, যে আপনি আসলে যেহেতু তার গাড়ির ডেস্টিনেশন কোথায় সেটা ঠিক করতে পারতেছে না, ফলে তার গাড়িকে দেখতে আপনার এক এক সময় এক এক রকম মনে হবে কোনো সময় যে সে ডানপন্থীদের প্রক্সি দিচ্ছে, সে উগ্রবাদীদের প্রক্সি দিচ্ছে। মাঝে মধ্যে মনে হবে যে এই প্রশ্নটা ববি ভাইও যে আলোচনাটা করেছেন আর কি, বাংলাদেশের স্বাধীনতার হিস্ট্রির গল্প বলতে গিয়ে যে দুইটি দল, তো মাঝে মধ্যে মনে হবে আপনি তাকে সে জামাত ইসলামকে কোনো একভাবে শেল্টার দিচ্ছে। এই জিনিসগুলো আসলে তৈরি হয়েছে কারণ নিজেদের ভিতরে যে সাংগঠনিক বোঝাপড়া এবং রাজনৈতিক বোঝাপড়া তৈরি করার প্রয়োজন, সেই রাজনৈতিক বোঝাপড়া আসলে এনসিপি গত এত বছরে তৈরি করতে পারে নাই। এবং তৈরি করতে না পারার কারণ হিসেবে আপনি দেখবেন যে এই মোমেন্টে ইলেকশন খুবই ক্লোজ। আমরা যদি ভুল করে না থাকি হয়তো বা ডিসেম্বরের 11-12 তারিখের দিকে তফসিল ঘোষণা হয়ে যাবে। সো এইরকম একটা অবস্থায়ও এখনও এনসিপি তার ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারেনি সারা বাংলাদেশে। তার কার সাথে জোট করতেছে বা ইলেকশনে ধরে তার প্রচারণা আপনি দেখবেন কোনো প্রকার প্রচারণা শুরু করতে পারেনি। এবং এনসিপির যে ভাইবটা এখন পর্যন্ত যেটা রয়েছে সেটা অনেকখানি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়া নির্ভর এক প্রকার ভাইব।